এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ভাইজান, আপনার জন্য এই ওষুধটা বানিয়েছি। ক্ষতস্থানে এটা লাগান, ইনশাআল্লাহ দ্রুত সেরে উঠবেন। অপ্রত্যাশিত কিছু যখন মানুষের সম্মুখে আসে তখন সবচেয়ে কঠোর হৃদয়ও মুহূর্তের মধ্যে এক অদৃশ্য শক্তির কাছে আত্মসমর্পণ করে। আবেগে জমে থাকা আগুন নিঃশব্দে তার অন্তরে জ্বলে ওঠে। তেমনি জুনাদের সামনে রুকায়ার উপস্থিতি ছিল এক দুর্লভ অভিজ্ঞতা, যার জন্য সে দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা করছিল। যার ফলে রুকায়ার আগমনে আকস্মাৎ জুনায়েদের দৃঢ় পুরুষালী চোখ থেকে গড়ে পড়ে অশ্রু, যা তার প্রিয়তমার প্রতি গভীর ভালোবাসার এক অক্ষয় সাক্ষ্য। রুকাইয়া এ দৃশ্য দেখে মুহূর্তে স্থবির হয়ে যায়। তার চোখের সামনে শক্তপোক্ত পুরুষটি অশ্রু তাকে অস্থির করে তোলে। ফলে এক গভীর উদ্বেগে সে বলে ওঠে, ভাইজান, আপনার কি কোথাও কষ্ট হচ্ছে? রুকাইয়ার প্রশ্নে জুনায়েদ তার পানে দৃষ্টি রেখে শান্ত কণ্ঠে নিজের বিস্তৃত হাত দ্বারা মুখের বাঁ পাশ চেপে ধরে বলে, হ্যাঁ হচ্ছে, এখানটায় বড় কষ্ট হচ্ছে রুকাইয়া। জুনায়েদের কথায় রুকাইয়া চিন্তিত হয়ে আকস্মাৎ নিজের কোমল হাতটা জুনায়েদের বুকে রেখে বলে ওঠে, হায় আল্লাহ, এখানে কেন কষ্ট হবে? রুকাইয়া হাত রাখার সাথে সাথে জুনায়েদের শ্বাস প্রশ্বাস ভারী হয়ে ওঠে। হৃৎপিণ্ডের ওঠানামা দ্বিগুণ হারে বেড়ে যায়। সর্বাঙ্গে অদ্ভুত এক কম্পন বয়ে যায়। ফলশ্রুতিতে জুনায়েদ রুকাইয়ার কোমল হাতখানা নিজ বুকে চেপে ধরে অভিমান মিশ্রিত কণ্ঠে প্রশ্ন করে, সকাল থেকে একটি বারও কেন দেখতে আসনি আমায়? জুনায়েদের প্রশ্নে রুকাইয়া নতজানু হয়ে বলে ওঠে, কিভাবে আসতাম? আমাকে আপনার কাছে আসতে দেখলে আম্মি যান চাচি যান কি ভাবতেন, তাই এখন সকলের অগোচরে এসেছি। রুকাইয়ার এহেন প্রত্যুত্তরে জুনায়েদের সর্বাঙ্গে প্রশান্তের এক হিমের প্রভঞ্জন বয়ে যায়। এতক্ষণ যাবৎ নিজের মনে সৃষ্ট হওয়া ক্ষত রুকাইয়ার এরূপ বাক্যে মলমের ন্যায় কাজ করে সরিয়ে দেয় মুহূর্তে। এক মনোমুগ্ধকর হাসি ফুটে ওঠে জুনায়েদের অধরে। সেই হাসির রেখায় স্পষ্ট পরিলক্ষিত হয় তৃপ্তি, প্রশান্তি আর প্রাপ্তি। জুনায়েদ তার প্রশান্তির গভীর আবেশে আকস্মাৎ রুকাইয়ের হাতখানা টেনে নিজ বক্ষের সাথে আলিঙ্গন করে নেয় রুকাইয়ের ছোট্ট দেহখানা। পুরুষালী স্পর্শে কেঁপে ওঠে রুকাইয়া। হয়তো ভাম্ব হয়ে তৎক্ষণাৎ জুনায়েদ হতে নিজেকে ছুটানোর জন্য ছটফটে ওঠে সে। তখনই জুনায়েদ নিজ অধর রুকাইয়ার কর্ণ বরাবর নিয়ে হিসিয়ে বলে ওঠে, রুকাইয়া, এক লাংমা স্থির হও, দয়া করে একটু আলিঙ্গন করো আমায়। অস্থির দহনশীল বুকটাকে শীতল করতে দাও তোমার স্পর্শে। জুনায়েদের এহেন বাক্যে রুকাইয়া জড় বস্তুর ন্যায় স্থির হয়ে যায়। জুনায়েদের বাহু ডোরের আলিঙ্গনে ঠিক কতটা সময় এভাবে দুচিত্ত একে অপরের মাঝে বিলীন ছিল তার ইয়াত্তা নেই তাদের। তবে কথায় আছে না, দু বিপরীত মেরু যখন একে অপরের অতি নিকটে থাকে তখন চুম্বকের ন্যায় আকর্ষণ করবে, এটাই স্বাভাবিক। ঠিক তেমনই হঠাৎ নিজ আবেগে পুরোপুরি ডুবে গিয়ে জুনায়েদ অজান্তে নিজ শক্ত বাহু শিথিল করে নিজের পুরুষালী হাতের বিচরণ চালায় রুকাইয়ার সম্পূর্ণ পিঠে। জড়বস্তুর ন্যায় থাকা রুকাইয়া আকস্মাৎ এহেন স্পর্শে আবেশে বন্ধ করে নেয় নিজ নেত্র যুগল। মোহ মায়ায় বিভোর হয়ে একে অপরের মাঝে ডুবে জুনায়েদ নিজ শীতল হাত রুকাইয়ার দুগালে রেখে নিজ অধর রুকাইয়ার কোমল অধর বরাবর নিতেই নিজ চোখ মিলে ধরে রুকাইয়া। মুহূর্তের সম্বিত ফিরে পেয়ে জুনায়েদকে নিজ হতে ধাক্কা দিয়ে দূরে সরে বলে ওঠে, আপনি নিশ্চয়ই জানেন একজন নারীকে তার স্বামী ব্যতীত অন্য পুরুষ স্পর্শ করলে তাকে কি বলা হয়। তবে কেন স্পর্শ করলেন আমায় এভাবে? কেন অপবিত্র করলেন আমায় আপনার স্পর্শে? রুকাইয়ার কথায় মুহূর্তে জুনায়েদের বক্ষে এক তীব্র ব্যথা অনুভব হতে শুরু করলো। মস্তিষ্কে কিছুক্ষণ পূর্বে আবেগের বশে করা তার কর্ম হানা দিল। অপরাধীর ন্যায় রুকাইয়াকে কিছু বলার জন্য সম্মুখে এগোতেই রুকাইয়া ফের বলে ওঠে, আপনি আমার থেকে দূরে থাকলেই আমি খুশি হব। দয়া করে আর কাছে আসার চেষ্টা করবেন না। কথাগুলো বলে সে অস্থির চরণে দৌড়ে বের হয়ে যায় জুনায়েদের কক্ষ হতে। জুনায়েদ ঠায় দাঁড়িয়ে রয় এক স্থানে। কি থেকে কি হয়ে গেল তা ভেবে কুল কিনারা পাচ্ছে না সে। ফের নিজ মনে অপরাধ বোধে জর্জরিত হয়ে আকাশের পানে মুখ তুলে চিৎকার করে বলে ওঠে, এ আমি কি করলাম, কেন করলাম? হে আল্লাহ, ক্ষমা করুন আমায়। আপনি তো জানেন রোকাইয়া নিষ্পাপ ফুলের মতো পবিত্র। আজ আমি সেই পবিত্র ফুলকে অপবিত্র
হাতে স্পর্শ করেছি, ক্ষমা করুন আমায়। তবু এই অপরাধের শাস্তিস্বরূপ রুকাইয়াকে আমার হাতে থেকে কেড়ে নিয়েন না। হে আমার রব, দয়া করুন আমার প্রতি। মরে যাব আমি তাকে ছাড়া, ক্ষমা করুন আমায়। অন্যদিকে রুকাইয়া নিজ কক্ষে প্রবেশ করে সরাসরি চলে যায় স্নান ঘরে। এই তীব্র শীতের দিনেও দিক বেদিক ভুলে পাগলের ন্যায় স্নান ঘরে থাকা বরফের ন্যায় শীতল হয়ে থাকা ঠান্ডা পানি শরীরে ঢেলে চিৎকার করে কান্না করতে থাকে অবিরত। ফের নিজ কক্ষে ফিরে এসে পোশাক বদলিয়ে নফল সালাতে দাঁড়িয়ে যায় আল্লাহর সন্তুষ্টিতে। মনে যাতে দয়াময় রবের নিকট হাত তুলে ক্ষমা চায় বারংবার। রুকাইয়ার আর্তনাদ ছিল তলোয়ারের আঘাতে শির ছিন্ন হয়ে যাওয়া মানুষের ন্যায়। তার মোনাজাতের প্রতিটি বাক্যে ছিল রবের ক্ষমা পাওয়ার আকুল আবেদন। সময় ভয়ঙ্কর চিরন্তন এক সত্য হলো, যা কখনো হয় অশুভকর, আবার কখনো হয় অশুভকর। যেমনটা হয়েছে জুনায়েদ ও রুকাইয়ার জন্য। এখন দেখার পালা এই সময়ের অবিচল পরিবর্তনে তাদের সম্পর্ক কী রূপ ধারণ করে। সময়ের চাকা ঘুরতে থাকে, কুয়াশা কাটিয়ে রাত থেকে দিনের সূচনা ঘটে। রাতের নিস্তব্ধতায় তলিয়ে থাকা জমিদার বাড়ি আবার তার গুঞ্জনে মুখরিত করে চারপাশ। আদরে হাঁসের ছানার ন্যায় যাওয়া ল্যাপ মোড়া দিয়ে এখনো মুখ লুকিয়ে আছে শেহবাজের বক্ষে। শেহবাজ ঘুম থেকে উঠেছে সে কখন, তবু শুয়ে আছে তার ফুলকে বক্ষে জড়িয়ে। কিন্তু সালাতের সময় যে ফুরাচ্ছে, তাই সে তার ফুল নামক হাঁসের ছানাকে মুখ থেকে তুলে ললাটে গভীর এক চুম্বন দিয়ে বলে ওঠে, এই যে আমার হাঁসের ছানার ন্যায় ঘুমিয়ে থাকা ফুল, প্রভাত হলো, যে সালাত আদায়ের সময় ফুরোচ্ছে, ঘুম থেকে উঠুন। শেহবাজের এরূপ ডাকে জবাব ভ্রু কুঁচকে চোখ পাকিয়ে দৃষ্টি রাখে শেহবাজের চোখে। সে বোঝার চেষ্টা করে লোকটা তাকে হাঁসের ছানা কেন ডাকে। ফুল ডাকটাই তো কি সুন্দর শোনায় তার মুখ থেকে। যাবার ভাবনার মাঝে শেহবাজ তাকে ছেড়ে বিছানা থেকে উঠে গম্ভীরভাবে বলে ওঠে, দ্রুত যাও, সালাতের জন্য তৈরি হও। যাবার শেহবাজের বলা কথার পৃষ্ঠে কোনো কথা না বলে বিছানায় নত জানু হয়ে বসে রয়। যাবার এরূপ আচরণে শেহবাজের ললাটে সূক্ষ্ম ভাঁজ পরিস্ফুটিত হয়। সে যাবার দিকে তাকিয়ে কিছু বলার জন্য উদ্যত হতেই একটু থেমে জাবাকে পরখ করে গম্ভীরভাবে প্রশ্ন করে, তোমার কি সালাতের নিষিদ্ধ সময় চলছে? সরাসরি শেহবাজের মুখ থেকে এহেন বাক্য শুনে লজ্জায় জবা মাথা নত করে হ্যাঁ সূচক মাথা ঝাঁকায়। সে কোনো মতেই নিজ আঁখে যুগল তুলে ধরতে পারছে না সম্মুখে। জবার এহেন হালাত দেখে শেহবাজ গম্ভীর স্বরে বলে ওঠে, ফুল, এখানে লজ্জা পাওয়ার মতো কোনো বিষয় হয়নি। স্বামী হই তোমার, সকল বিষয় জানার হক আছে আমার। তাই নিজের সমস্যাগুলো নিজ মুখ থেকে বলার চেষ্টা করবে। দ্বিতীয়বার যেন কোনো বিষয় আমার অনুমান করতে না হয়। মনে থাকবে বিষয়টা? শেহবাজের প্রশ্নে যাব তৎক্ষণাৎ মাথা ঝাঁকিয়ে বলে ওঠে, মনে থাকবে। গম্ভীর মুখে বসে আছে সকলে মহলের বৈঠককৃত কক্ষে। সেখানে শেহবাজের উপস্থিতি ঘটতেই আলিয়া বানু শেহবাজকে বলে ওঠে, শেহবাজ, তোমার সাথে কিছু বিষয়ে আলোচনা করতে চাই। মায়ের মুখের এহেন অভিব্যক্তি দেখে শেহবাজ বলে ওঠে, আমি জান, ঠিক আছেন আপনি? কি হয়েছে খুলে বলুন আমায়। শেহবাজের প্রশ্নে আলিয়া বানু তাকে আশ্বস্ত করে বলে ওঠে, আমি ঠিক আছি, তোমাকে সব বলছি। তবে জুনায়েদ ও রুকাইয়াকে দাসীদের দিয়ে ডাকতে পাঠিয়েছি। তারা আসুক, তাদের সামনেই কথাটি বলবো। অল্প কিছুক্ষণের মধ্যেই সকলের বৈঠককৃত কক্ষে প্রবেশ করে জুনায়েদ ও রুকাইয়া। রুকাইয়ার অবস্থা এমন যে কোনো ঝড় তাকে ছিন্ন ভিন্ন করে দিয়ে গেছে। তার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। যে তাকে দেখবে বুঝতে পারবে তার উপর দিয়ে প্রচণ্ড ঝঞ্ঝা বয়ে গেছে। মেয়ের এমন বিপর্যস্ত অবস্থা দেখে শাহেলাবানুর মুখে গভীর উৎকণ্ঠার ছায়া নেমে আসে। দ্রুত সম্মুখে এগিয়ে গিয়ে তিনি রুকাইয়ার মুখের অবস্থা নিরীক্ষণ করতে করতে জিজ্ঞেস করলেন, রুকাইয়া, কি হয়েছে তোর? এমন দেখাচ্ছে কেন? মায়ের প্রশ্নে শুনে রুকাইয়া এক পলক দৃষ্টি ফেরায় জুনায়েদের দিকে। তার করুণ চেহারা দেখে স্পষ্ট বোঝা যায় রাতের নিদ্রা তাকে ছুঁয়েও দেখেনি। চোখের তলায় গভীর ক্লান্তি আর মুখের শূন্যতা তার মনের ভেতরে তাণ্ডবকে প্রকাশ করছে। কিন্তু মুহূর্তের মধ্যেই রুকাইয়া তার চক্ষু সরিয়ে নেয় জুনায়েদের দিক থেকে। মায়ের প্রশ্ন উপেক্ষা করে নিজেই পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়, আমি জান, সকলে এখানে কেন? আর আমাকে ডাকা হয়েছে কেন? রুকাইয়ার প্রশ্নে শাহেরা বানু উদ্বেগ নিয়ে বলেন, আমিও জানি না। সকাল হতেই ভাবিজান সকলকে ডেকে এখানে এনেছেন,
কেন ডেকেছেন প্রশ্ন করলেই বললেন তোরা আসার পর উনি বলবেন। মায়ের প্রশ্নে রুকাইয়া খানিকটা অবাক হয়ে যায় আলিয়া বানুর মুখের পানে। তখনই আলিয়া বানু জুনায়েদকে একবার পরখ করে শেহবাজের পানে দৃষ্টি দিয়ে বলেন, আমি চাইছি খুব শীঘ্রই রুকাইয়া আর জুনায়েদের বিবাহ সম্পূর্ণ করতে। আলিয়া বানুর এমন অভাবনীয় প্রস্তাবে শাহেলা বানু এক মুহূর্তের জন্য হতবাক হয়ে যান। তার মুখে কথা আটকে যায়। ঠিক তেমনি জুনায়েদ ও রুকাইয়া নির্বাক দৃষ্টিতে আলিয়া বানুর মুখের দিকে তাকিয়ে থাকে। তাদের চোখে স্পষ্ট বিভ্রান্তি। এমন একটি প্রস্তাব শোনার পর রুকাইয়ার শরীরে এক শীতল স্রোত বয়ে যায়। অজানা আতঙ্কে তার হৃদস্পন্দন দ্রুত হতে থাকে। সে কিছুতেই বুঝে উঠতে পারছে না আলিয়া বানু হঠাৎ কেন এই প্রস্তাব দিলেন। রুকাইয়ার ন্যায় একই অবস্থায় পড়ে যায় জুনায়েদও। অন্য সময় হলে সে হয়তো খুশিতে আত্মহারা হয়ে যেত, পরন্তু গত রাতের ঘটনার পর হঠাৎ মায়ের এমন আকস্মিক কথার অর্থ তার বোধগম্যের বাইরে। তাদের হয়তো বুদ্ধির নীরবতার মধ্যে শাহেলা বানু আলিয়া বানুর চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলে ওঠেন, ভাবিজান, আপনি হঠাৎ কেন জুনায়েদ ও রুকাইয়ার বিবাহের কথা বলছেন? বলেই তিনি তার স্বামীর পানে চেয়ে বলে ওঠেন, ভাবিজানের প্রস্তাবের ব্যাপারে আপনি কিছু বলবেন না? শাহেলা বানুর কথার পৃষ্ঠে তার স্বামী প্রত্যুত্তর করে, ভাবিজান আগেই ভাইজান আর আমার সাথে এই ব্যাপারে আলোচনা করেছেন, আমাদের এতে কোনো দ্বিমত নেই। ঘরের মেয়ে ঘরেই থাকবে, তাই আমি এতে সম্মতি দিয়েছি। নিজ স্বামীর মুখ থেকে এমন বাক্য শুনে ভেতর থেকে রাগে দাও দাও করে জ্বলে ওঠেন শাহেলা বানু। তিনি যতই নিজেকে স্থির রাখার চেষ্টা করেন ততই তার মনে আঘাতের স্রোত বইয়ে যায়। জুনায়েদ নিঃসন্দেহে ভালো ছেলে, কিন্তু তিনি নিজ কন্যা রুকাইয়াকে দেখতে চেয়েছেন শেহবাজের জীবন সঙ্গিনী হিসেবে, এই জমিদার মহলের গর্বিত জমিদার গিন্নি রূপে। তাই স্বামীর এমন জবাবে তিনি এক বিন্দু খুশি হতে পারেননি। তবে এখানে কিছু বলার মানেই হবে নিজের অপমান বাড়ানো। তাই আর কোনো কথা না বলে ক্ষুব্ধ পায়ে তিনি নিজের কক্ষের দিকে চলে যান। শাহেলা বানুর প্রস্থানকে একবার লক্ষ্য করে আলিয়া বানু শেহবাজের দিকে ফিরে দৃঢ় কণ্ঠে প্রশ্ন করেন, এই বিষয়ে তোমার কি মত? শেহবাজ তার চিরাচরিত গম্ভীরতা বজায় রেখে ভারী কণ্ঠে উত্তর দেয়, আমি জান, এই বিষয়ে আপনার যা ভালো মনে হয় তাই করুন। বলে দৃঢ় পায়ে প্রস্থান করে নিজ কর্মে। শেহবাজ দৃঢ় পায়ে প্রস্থান করার পর একে একে সবাই বদ্ধখানা ছেড়ে চলে যায়, কিন্তু রয়ে যায় জুনায়েদ ও রুকাইয়া। চারিপাশে নিস্তব্ধতা রুকাইয়ার হৃদয়ে গভীর চাপ সৃষ্টি করে। তার ভিতরে এক অজানা শঙ্কা আর যন্ত্রণার ঝড় বইতে থাকে। এ চাপ সহ্য করতে না পেরে সে ধীরে ধীরে আলিয়া বানুর সামনে এসে দাঁড়ায়। কম্পিত কণ্ঠে অসহায়ের মতো প্রশ্ন করে, চাচি যান, আপনি কেন জুনায়েদ ভাইজান আর আমার বিবাহ দিতে চাইছেন? রুকাইয়ার প্রশ্নে আলিয়া বানু বলে ওঠেন, রুকাইয়া কয়দিনের মধ্যেই জুনায়েদ তোমার স্বামী হবে, তাই এখন থেকে বাইজানটাকে সমাপ্তি ঘটাও। আলিয়া বানুর এহেন কথায় রুকাইয়া অস্থির হয়ে তৎক্ষণাৎ বলে ওঠে, ওনাকে আমি সর্বদা ভাইজান রূপে দেখেছি, এখন কি করে? রুকাইয়াকে সম্পূর্ণ কথা বলতে না দিয়ে তীক্ষ্ণ চোখে তার পানে চেয়ে দৃঢ় কণ্ঠে আলিয়া বানু বলে ওঠেন, বাইজান রূপ দেখে অথচ রাতের আধারে গোপনে তারই কক্ষে যাও, নির্লজ্জ ভ্যানারি। আলিয়া বানু কথাগুলো বলে দৃঢ় পায়ে প্রস্থান করেন। আর রুকাইয়া তার পায়ের নিচ থেকে যেন জমিন সরে যায়। চোখে একরাশ শূন্যতা নিয়ে পাথরের মতো স্থির দাঁড়িয়ে থাকে সে। আলিয়া বানুর মুখে এমন বিষাক্ত শব্দ শুনে তার সমস্ত সত্তা অবশ হয়ে যায়। এতক্ষণে তার হৃদয় বুঝে নেয় কেন হঠাৎ তাদের এই বিবাহের আয়োজন। যে চাচিজান তাকে মায়ের মতো আগলে রেখেছিলেন, স্নেহে বেঁধে রেখেছিলেন, তার ওই মুখ থেকে নির্লজ্জ বেহায়া উপাধি শোনার পর নিজের অস্তিত্বকে নিকৃষ্টতম মনে হচ্ছে তার। রুকাইয়ার এমন বিধ্বস্ত অবস্থা দেখে জুনায়েদের ভেতরটা ছারখার হয়ে যায়। মুখের গভীরে তীব্র যন্ত্রণা অনুভব করে সে। এই দৃশ্য তার জন্য অসহনীয় হয়ে পড়ে। ফলশ্রুতিতে রুকাইয়ার দিকে এগিয়ে এসে সে নরম অথচ দৃঢ় কণ্ঠে বলে ওঠে, রুকাইয়া, তুমি দয়া করে কষ্ট পেও না। আমি আম্মিজানকে গত রাতের সব ঘটনা খুলে বলবো, তখন নিশ্চয়ই আম্মিজান তোমাকে বুঝবেন। জুনায়েদের কথায় রুকাইয়া তার অনুভূতিহীন শূন্য দৃষ্টি জুনায়েদের পানে তাক করে বলে ওঠে, তবে আমাকে আপনি বিয়ে করতে পারবেন না, সেটাও বলে দিয়েন। রুকাইয়ার কথায় মুহূর্তেই জুনায়েদ নির্বাক হয়ে যায়। কথা বলার ভাষা খুঁজে পায় না। তার নিশ্চুপতায় রুকাইয়া ফের বলে ওঠে, কি হলো বলতে পারবেন? রুকাইয়ার প্রশ্নে জুনায়েদ নিজেকে ধাতস্থ করে তীক্ষ্ণ হাসি অথরে ফুটিয়ে বলে ওঠে, আচ্ছা রুকাইয়া, বলতো
ক্ষুধার্ত বাঘের মুখে প্রতীক্ষিত আহার আসার পর কারো সাধ্য আছে তার মুখ থেকে সেই খাবার ছিনিয়ে নেয়ার? জুনায়েদের এহেন প্রশ্নে রুকাইয়া অদ্ভুত প্রশ্নাত্মক দৃষ্টি জুনায়েদের পানে নিক্ষেপ করে বলে ওঠে। মানে? রুকাইয়ার প্রশ্নে জুনায়েদ খানিক শব্দ করে হেসে বলে ওঠে, আমি সেই ক্ষুধার্ত বাঘ আর তুমি আমার সেই প্রতীক্ষিত আহার, তাই কি করে তোমায় পেয়েও হারাই বলো? সুতরাং নিজেকে তৈরি করো আমার অর্ধাঙ্গিনী রূপে। কথাগুলো বলে জুনায়েদ আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে যায় সেখান হতে। রুকাইয়া অবাক হয়ে জুনায়েদের পানে অশ্রুসিক্ত নয়নে চেয়ে থাকে। সে জুনায়েদের মুখ হতে এখনো উত্তরের আশা করেনি বিন্দু মাত্র। ফলশ্রুতিতে সে ভাঙা গলায় বলে ওঠে, স্বার্থপর। বলি দৌড়ে নিজ কক্ষে চলে যায়। আলিয়া বানু আড়াল হতে এতক্ষণ যাবৎ সব দেখছিলেন। রুকাইয়াকে এভাবে ছুটে যেতে দেখে তিনি দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠেন, আমায় ক্ষমা করে দিস মা, তোর সাথে এভাবে কথা বলার জন্য। কিন্তু কি করব বল, নিজের ছেলের গত রাতের জন্য করা আহাজারে এখন আমার কানে ভেসে আসছে। মা হয়ে কি করে নিজের ছেলেকে এতটা কষ্ট পেতে দিই? তাই একটু স্বার্থপর হতে হলো আমায়। আমার ছেলেটা ভীষণ ভালোবাসে তোকে, বিশ্বাস কর, ওর মতো ভালো তোকে কেউ বাসতে পারবে না। মহলের ঘটনাবলী সম্পর্কে অবগত থাকা শাহানুর দাসীদের মুখে রুকাইয়া ও জুনায়েদের বিবাহের আলোচনা শুনে অস্থির হয়ে ওঠে। মুহূর্ত মাত্র দেরি না করে সে ছুটে যায় মায়ের কক্ষে। কন্যার এমন দুশ্চিন্তাময় ছুটে আসা দেখে আলিয়া বানু ভ্রু কুচকে চিন্তিত কণ্ঠে বলে ওঠেন, শাহানুর, সাবধানে এসো, এত দৌড়াদৌড়ি কেন করছো? মায়ের কণ্ঠে শঙ্কার ছোঁয়া থাকলেও শাহানুর সেদিকে ভ্রুক্ষেপ না করে উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, আম্মি জান, আপনি কি জুনায়েদ ভাইজানের বিয়ে ঠিক করেছেন? মেয়ের মুখে এমন প্রশ্ন শুনে আলিয়া বানুর চোখে মৃদু বিস্ময় ফুটে ওঠে। দৃঢ় গলায় তিনি জিজ্ঞেস করেন, হ্যাঁ ঠিক করেছি, কেন? শাহানুর তার উত্তেজনা লুকাতে না পেরে অস্থির গলায় আবার বলে ওঠে, আম্মি জান, বিয়ের পর তো সব মেয়েরা তাদের স্বামীর কাছে চলে যায়, তাই না? মায়ের চোখে কৌতূহল বাড়তে থাকে। তিনি সংক্ষেপে উত্তর দেন, হ্যাঁ ঠিক বলছো। মায়ের কথা শুনে শাহানুরের মুখে এক অনাবিল হাসি ফুটে ওঠে। সে যেন কোনো সিদ্ধান্তে পৌঁছে গেছে। আনন্দময় স্বরে বলে ওঠে, আম্মি জান, আমাকেও বিয়ে দিয়ে দিন সেলিমের সঙ্গে, আমাকেও দিয়ে দিন সেলিমকে। শাহানুরের মুখে এমন সাহসের কথা শুনে আলিয়া বানু স্তব্ধ হয়ে যান। কিছুক্ষণ বাক রুদ্ধ থাকার পর তিনি বিস্মিত কণ্ঠে প্রশ্ন করেন, সেলিমকে? মায়ের বিস্মিত প্রশ্নের কোনো আভাস বুঝতে না পেরে শাহানুর অবোধ শিশুর ন্যায় নিষ্পাপ হাসিতেই বলে ওঠে, এই যে আমাদের বাগানে যে কাজ করে সে, জানেন আম্মি জান, সেলিম খুব ভালো, সে তো। মেয়ের কথা শেষ হওয়ার আগেই আলিয়া বানুর মুখে এক রূঢ় অভিব্যক্তি ফুটে ওঠে। চিন্তিত ও ক্ষুব্ধ হয়ে তিনি শাহানুরের গালে এক সজোরে চর বসিয়ে দেন। মেয়ের মুখ চেপে ধরে শাসনের স্বরে বলেন, চুপ, এই নাম দ্বিতীয়বার যেন তোমার মুখ থেকে না শুনি। কারো কাছে সেলিমের ব্যাপারে কিছু বলেছো? আঘাতে হতচকিত ও ব্যথিত শাহানুর নিজের গাল চেপে ধরে ফুপে ফুপে বলে, না, আমি কিছু বলিনি। মেয়ের কণ্ঠে এমন অসহায়ত্ব শুনে আলিয়া বানু কিছুটা শান্ত হলেও তার অভ্যন্তরীণ অস্থিরতা চাপা পড়ে না। তিনি গভীর শ্বাস নিয়ে দৃঢ়ভাবে বলেন, তুমি আর কখনো সেলিমের কাছে যাবে না এবং এ বিষয়ে কারোর সঙ্গে কিছু বলবে না, বুঝছো? আর কথার কোনো জবাব না দিয়ে শাহানুর চুপচাপ দৌড়ে কক্ষ থেকে বেরিয়ে যায়। তার প্রস্থান দেখে আলিয়া বানু কষ্ট মেশানো চোখে দরজার দিকে তাকিয়ে থাকেন। মেয়ের এই অদ্ভুত বায়না ও তার নিষ্পাপ আবেগ তার মনের গহীনে অশান্তির ঢেউ তুলে যায়। শাহানুর মায়ের কক্ষ থেকে দুঃখ ভরা হৃদয় নিয়ে ছুটে সোজা সেলিমের কর্মস্থলে গিয়ে উপস্থিত হয়। কোনো কথা না বলে নিঃশব্দে সেলিমের নিকটে গিয়ে বসে পড়ে। সেলিম নিজের কাজে মগ্ন ছিল, কিন্তু শাহানুরের উপস্থিতি তার নজর এড়ায়নি। তবুও সে কিছু না বলে নিজের কাজে ব্যস্ত থাকার ভান করে সব সময়ের মতো। সময়ের ভারী নীরবতা ভেঙে খানিকক্ষণ পর সেলিমের মনে অস্থিরতা জাগে। এতক্ষণেও শাহানুরের পরিচিত চঞ্চল কথাগুলো না শুনে অবশেষে সে তার পানে ফিরে চায়। মুহূর্তে তার চোখে পড়ে শাহানুরের বিধ্বস্ত চেহারা, নিস্তেজ দৃষ্টি আর নির্জীব ভঙ্গি। শাহানুরের এই অবস্থা দেখে সেলিম হতবাক হয়ে যায়। সব কাজ ফেলে সে দ্রুত তার সামনে এসে দাঁড়ায়। নিজের রুক্ষ হাতে শাহানুরের মলিন মুখখানি আলতো করে ধরে ফেলে উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, ছোট কুমারী, কেডা আপনারে আঘাত করছে?
সেলিমের প্রশ্নের উত্তরে শাহানুর কোনো শব্দ করে না, নিস্তেজ নিথর ভঙ্গিতে বসে থাকে একইভাবে। তার সে সুলভ মন অভিমানে ভরে গেছে। মনে হচ্ছে পৃথিবীর কেউ তাকে ভালোবাসে না, কেউ তাকে গুরুত্ব দেয় না। সেই অভিমানের ভার আর সেদিন সেলিমের সাথে কথা না বলার করা প্রতিজ্ঞা দুটি তাকে বোবা করে রেখেছে। অন্যদিকে শাহানুরের এই নীরবতা সেলিমের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করে। তার চোখে স্পষ্ট ফুটে ওঠে শাহানুরের ব্যথিত অন্তর। তাই সেলিম অস্থির হয়ে শাহানুরের মুখে একটুখানি হাসি ফিরিয়ে আনতে আলতো স্বরে বলে, আপনি যদি আমার প্রশ্নের উত্তর দেন তাহলে আমি আপনাকে আজকে আবার রাতের মহলের বাইরে লয়ে যাব। ব্যাস, এই একটা কথাই যথেষ্ট ছিল শাহানুরের মুখে কথা ফোটানোর জন্য। তাই অস্থির হয়ে নিজ হাত বাড়িয়ে বলে ওঠে, ওয়াদা? শাহানুরের এহেন রূপে সেলিম অধরে হাসি ফুটিয়ে বলে ওঠে। পদা সেলিমের কথা কর্ণগোচর হতে শাহানুর বলে ওঠে, আম্মি জান মেরেছে। সেলিম অবাক হয়ে প্রশ্ন করে, কেন? আমাকে বিবাহ দেওয়ার কথা বলেছি তাই। শাহানুরের মুখ থেকে এমন উত্তর শুনে সেলিমের বুকটা ধক করে ওঠে। এক অজানা ব্যথার ঢেউ এসে আছড়ে পড়ে তার হৃদয়ের বাঁ পাশে। শাহানুরের বিবাহের কথা শোনা মাত্রই তার পুরো শরীরটা কেঁপে ওঠে এক অস্থির অনুভূতিতে। এমনটা অনুভব করা তার একদমই উচিত নয়। সে জানে তার আর শাহানুরের মধ্যকার দূরত্ব আকাশ পাতালের মতো, কিন্তু সে কি করবে? নিজের মনকে তো আর সে বাধা দিতে পারছে না। শাহানুরকে হারানোর তীব্র ভয় ক্রমশই তার ভেতর ছড়িয়ে পড়ছে। সেলিম চেষ্টা করে নিজেকে শান্ত করার, মুখের ভেতরে সে দহনকে দমিয়ে রাখার, কিন্তু কিছুতেই পারছে না। তার পুরুষালী চোখ বারবার ঝাপসা হয়ে আসছে অশ্রুর ভারে। এতদিন নিজের অনুভূতিগুলোকে শক্ত হাতে বেঁধে রেখেছিল, আজ যেন সে বাঁধ ভেঙে যেতে চাইছে। নিজেকে সামলাতে না পেরে মনের কষ্ট লুকানোর জন্য সে একটি কথা না বলে দ্রুত পায়ে সরে যায় শাহানুরের সামনে থেকে। বোকা সেলিম বুঝতে পারল না যার জন্য তার এই দুঃসহ যন্ত্রণা, সেই শাহানুরই তার মায়ের কাছে গিয়ে তাকে তার জীবন সঙ্গী হিসেবে চেয়ে বসেছে। যদি বোকা পুরুষটি জানতো এই কথা, তবে কি তার সে বিষণ্ণ চোখের গভীরতায় নতুন আশার আলো ফুটে উঠত? কে জানে, হয়তো আবার হয়তো বা না। শাহানুর অবাক হয়ে দেখে সেলিমের প্রস্থান। ফের বেশি কিছু না ভেবে উচ্চ স্বরে বলে ওঠে, সেলিম, আমি তোমার জন্য সেই গাছটা নিচে অপেক্ষা করব। তুমি না আসা অবধি আমি কক্ষে ফিরবো না কিন্তু। সময় নিজের নিয়মে এগিয়ে যায়। দিনের আলো নিভে আসে ধীরে ধীরে। প্রতিটি প্রাণী ক্লান্ত শরীরে ফিরে যায় তার আপন নিরে, আর প্রকৃতি একে একে নিস্তব্ধ হয়ে যায় নিদ্রার আহ্বানে। গভীর এই রাতের নীরবতা ভেঙে কক্ষের জ্বলন্ত প্রদীপের আলোয় যাবা বসে আছে দর্পণের সামনে। সে ব্যস্ত তার ক্যাশগুচ্ছ ঠিক করতে, কিন্তু সে ব্যস্ততার মাঝেও বারবার তার চোখ ছুটে যাচ্ছে দরজার দিকে। যাবা অপেক্ষা করছে তার পশু বাবুর জন্য। রাগী কঠিন স্বভাবের সে মানুষটির জন্য এখন তার হৃদয় ব্যাকুল হয়ে উঠেছে। কি অদ্ভুত এক অনুভূতি সৃষ্টি হয়েছে যাবার বুকে। এখন তার দেয়া ধমকগুলো যাবার কাছে যেন মধুর মতো। তার রাগগুলো যা এক সময় তাকে ভীত করত, এখন সেগুলো কোনো মিষ্টি প্রলেপ হয়ে তার মনে সুখের সঞ্চার করে। হয়েছে কথায় আছে না, পীড়িতের পেতনিও ভালো যদি মনে ধরে। জবার ভাবনার মাঝে দরজা ঠেলিয়ে আগমন ঘটে কারো। দরজা খোলার শব্দে জবা মুখে হাসি ফুটিয়ে কাঙ্ক্ষিত মানুষটির আগমনী বার্তা ভেবে পেছন ঘুরে তাকাতে সম্মুখে সোহেলা বানুর ক্রোধ রূপ দেখে ঘাবড়ে দু কদম পিছিয়ে গিয়ে বলে ওঠে, চাচি যান আপনি? জবার ভীতিকর চাহনিতে করা প্রশ্ন সোহেলা বানু তোয়াক্কা না করে জবার সম্মুখে গিয়ে তার বাহু শক্ত হাতে চেপে ধরে গর্জে বলে ওঠে, ছোট লোকের বাচ্চা, তোর জন্য আমার মেয়ের স্বপ্ন ভেঙে গিয়েছে। তুই কেন যাচ্ছিস না এই মহল থেকে? তুই গেলে আমার মেয়ের স্বপ্ন পূরণ হবে। সোহেলা বানুর বলা প্রতিটি বাক্য তীরের মতো জবার হৃৎপিণ্ডে বেঁধে গিয়ে অজানা এক ক্ষতের সৃষ্টি করে। সে বোঝার চেষ্টা করে তার বলা কথার অর্থ, কিন্তু বুঝতে ব্যর্থ হয়ে ভয় মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আপনি বলছেন চাচি যান? আমি বুঝতে পারছি না। জবার এখনো প্রশ্নে সোহেলা বানু আরো চটে গিয়ে জবার দু বাহু খামচে ধরে তাতে দাঁত পেশে বলে ওঠেন, এখন বুঝবি কি করে? তুই তো বাচ্চা খুকি, কিছু বুঝিস না। কিন্তু দেখ কত সহজে মির্জানগরের জমিদারকে নিজের রূপের জালে বশ করে নিয়েছিস। কথা করে বলে সোহেলা বানু আরো জোরে খামচে ধরে জবার বাহু। ফলশ্রুতিতে তার হাতের নখ বসে যায় জবার কোমল বাহুতে। ব্যথায় আর্তনাদ করে ওঠে জবা।
তবু সোহেলা বানু তাকে না ছেড়ে ফের বলে ওঠে, খারাপ মেয়েদের মতো বিবাহের পূর্বে রাত কাটিয়ে বশ করেছিলি নাকি? সোহেলা বানুর তীক্ষ্ণ প্রশ্নে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় জবা। সারা শরীরে এক অস্থিরতা ছড়িয়ে পড়ে, যেন তার অভ্যন্তরে এক প্রবল ঝঞ্ঝার আবাহন হয়েছে। সোহেলা বানুর কথার তীব্রতা সহ্য করতে না পেরে সে তার সমস্ত শক্তি একত্রিত করে। দ্রুত সোহেলা বানুর হাতকে ঝাঁকিয়ে সরিয়ে দিয়ে নিজেকে একপাশে ঠেলে দিয়ে রুড়ো কণ্ঠে বলে ওঠে, চাচি যান, আপনি যা খুশি বলতে পারেন, আমি তাতে মাথা নত করব, কিন্তু আমার চরিত্র নিয়ে যদি আরো একটি শব্দ উচ্চারণ করেন তাহলে আমি ভুলে যাব আপনি আমার গুরুজন। যাওয়ার তীব্র ও বেপরোয়া কথাগুলি সোহেলা বানুর জন্য গ্রহণযোগ্য হলো না। সে আরো ক্ষিপ্ত হয়ে যাবার দিকে ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার খোলা ক্যাশগুলোকে শক্ত করে মুষ্টিবদ্ধ করে ধরে। অত্যন্ত কড়া স্বরে বলে ওঠে, ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে ধাক্কা দিস? তুই এক্ষুনি এই মহল থেকে বেরিয়ে যাবি। বলে সে জবার ক্যাশগুচ্ছ মুষ্টিবদ্ধ করে মহাক্রুদ্ধতায় তাকে টেনে টেনে কক্ষের বাহিরে নিতে উদ্যত হয়। তার অন্তরাত্মার অগ্নির শিক্ষায় সে এতটাই বশ হয়ে যায় যে সে ভুলে যায় কার কক্ষে রয়েছে এবং কার অর্ধাঙ্গিনীর পবিত্র শরীরে অযথা স্পর্শ করেছে। ক্রোধের অন্ধকারে তার মানসিক অবস্থা এতটাই বিঘ্নিত হয় যে সে অনুধাবন করতে সক্ষম হয় না তার এই দুঃসাহসিক পদক্ষেপের পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। সোহেলা বানুর এহেন ভাবে জবাকে টানায় ব্যথায় জবা কান্না করে বলে ওঠে, চাচি যান, ছাড়ুন আমায়, আমার খুব ব্যথা লাগছে। জবার কথায় সোহেলা বানু দাঁতে দাঁত পিষে বলে ওঠেন, ছাড়বো তোকে, তবে মহলের বাহিরে শেহবাজের জীবন থেকে দূরে নিয়ে। সোহেলা বানুর কথায় জবা নিজ ক্যাশ থেকে ঝাপটা ঝাপটি করে তার হাত ছুটিয়ে বলে ওঠে, আমি যাব না কোথাও, আমি ওনাকে ছেড়ে এখান থেকে কোথাও যাব না। এটা আমার স্বামীর বাড়ি, আপনি বের করার কে? যাওয়ার কথার জবাবে সোহেলা বানু রাগে অগ্নিশর্মা হয়ে তার থুতনি চেপে ধরতে উদ্যত হতেই আকস্মিক ভাবে এক লৌহ দৃঢ় হাত তার কোমল হাতটি এমন ভাবে চেপে ধরে যেন তা মুহূর্তেই গুড়িয়ে যাবে। ব্যথার তীব্রতার সোহেলা বানু প্রায় জ্ঞান শূন্য হয়ে সেই অপ্রতিরোধ্য শক্তির উৎসের দিকে তাকায়। তখনই তার দৃষ্টিতে উদ্ভাসিত হয় শেহবাজের ভয়ানক এক রুদ্র রূপ। সে রূপ এতটাই ভীতিপ্রদ যে তার শরীরে রক্ত ভয়ে জমে যাওয়ার উপক্রম। ভয় শীতল স্রোতে গলা শুকিয়ে কাঠ হয়ে আসে তার। মুহূর্তে সে উপলব্ধি করে ক্রোধের অগ্নিতে পুড়ে গিয়ে কতটা ভয়াবহ ভুল করে বসেছে। তার কাঁপতে থাকা আত্মার মাঝে শেহবাজ বজ্রধ্বনির মতো গর্জে ওঠে, আপনার দুঃসাহস হয় কি করে আমার ফুলের শরীরে হাত তোলার? শেহবাজের গর্জন সারা কক্ষে নীরবতা বিদীর্ণ করে দেয়। ভয়ে আতঙ্কিত সোহেলা বানু কিছু বলার আগেই শেহবাজের রুদ্র কণ্ঠ আবার বজ্রের মতো প্রতিধ্বনিত হয়, আমার অনুপস্থিতিতে আপনি আমার অর্ধাঙ্গিনীকে একবার আঘাত করার সাহস দেখিয়েছিলেন, তখনও আপনাকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজ আপনার সাহস দেখে আমি বিস্মিত হয়েছি। আমার কক্ষে প্রবেশ করে আমার একান্ত ফুলের পবিত্র শরীরে আঘাত করার দুঃসাহস দেখানোর স্পর্ধা আপনার হলো কি করে বলুন? এখন কেমন করে ক্ষমা করি আপনাকে? আজ আপনার অপরাধের শাস্তি অনিবার্য। শেহবাজের বাক্যের পৃষ্ঠে সোহেলা বানু তৎক্ষণাৎ বলে ওঠে, শেহবাজ পুত্র, বিশ্বাস কর, আমি জবাকে কিছু করিনি, ও তোমাকে মিথ্যে বলছে। সোহেলা বানুর কথার প্রত্যুত্তরে শেহবাজের চোখ গিয়ে থামে সোহেলার হাতে, যা তার শক্ত মুঠোয় বন্দি। সে হাতের বালায় আটকে থাকা জবার লম্বা চুলের চিহ্ন অংশ দেখে যেন আগুন ছড়িয়ে দেয় শেহবাজের শিরায় উপশিরায়। মুহূর্তেই তার চাহনিতে জ্বলতে থাকে অগ্নিশিখা। ক্রোধ আকাশ ছুঁয়ে ভয়ঙ্কর তাণ্ডবে রূপ নেয়। কয়েক মুহূর্ত আগের শেহবাজের সাথে এই শেহবাজের কোনো তুলনা চলে না। তার চোখ দুটি এমন রক্তিম হয়ে ওঠে যেন পলক ফেলে সে সেখান থেকে গড়িয়ে পড়বে রক্তবিন্দু। সোহেলা বানু নিজের হাত ছাড়ানোর চেষ্টায় ক্ষীণ প্রতিরোধ করার আগে শেহবাজ পৈশাচিক ক্রোধে এক হাতে তার গলা চেপে ধরে দেয়ালের সাথে ঠেসে ধরে। তার দৈত্য শক্তি আর হিংস্র চোখের দাপট যেন এক ক্ষুধার্ত বাঘের মতো প্রতিটি শিরায় শিরায় ফুটে ওঠে। সোহেলা বানু ছটফট করতে থাকে, কিন্তু শেহবাজের মুখে করুণার ছিটে ফোটা নেই। জবা হতভম্ব হয়ে থমকে দাঁড়িয়ে থাকে। তার দেহ পাথরের মতো জমে যায়। ভয়ে, বিস্ময়ে এবং দুশ্চিন্তায় তার মন দোলা চলে। কি করবে, কি বলবে, কিছু ভেবে পাচ্ছে না সে। কিন্তু চোখের সামনে সোহেলা বানুর নিঃশ্বাস নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা তাকে তীব্র বাস্তবতায় ফিরিয়ে আনে।
নিজের ভাঙা ভাঙা আত্মবিশ্বাস জড়ো করে জবা এগিয়ে আসে, তার কাপা কণ্ঠে বলে ওঠে, ছাড়ুন চাচিজানকে, এভাবে ধরে রাখলে উনি মারা যাবে, ছাড়ুন দয়া করে। শাহবাজ যেন নিজের অস্তিত্বের সীমানা ছাড়িয়ে এক অচেনা অন্ধকারের গভীরে তলিয়ে গেছে। তার কর্ণ যাবার করুণ মিনতির শব্দ শোনার ক্ষমতা হারিয়েছে। এই জন্য এক অন্য শাহবাজ, যার পরিচয় এই প্রথমবার পেয়েছে জাবা। তার সামনে দাঁড়িয়ে থাকা এই ভয়ঙ্কর দানবের সাথে জাবার পরিচিত শাহবাজের কোনো মিল নেই। শাহবাজের এই অসহনীয় ও ত্রাসময় রূপ জাবার হৃদয়ে এমন এক শীতল স্রোত বইয়ে দেয় যা তার দেহ মনকে অবশ করে দিতে চায়। জবা বারবার চোখ ভরা অশ্রু নিয়ে শাহলা বানুকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়, কিন্তু শাহবাজের স্তব্ধ অটল চাহনি যেন ঘোষণা করছে সে শাহলা বানুর জীবন প্রদীপ নিভিয়ে দিতে প্রস্তুত। সে দৃষ্টিতে যেন মৃত্যু নিজেই রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। অন্য কোনো উপায় না দেখে জবা নিজের সাহসের সবটুকু জড় করে শাহবাজকে এক ধাক্কায় সরিয়ে দেয়। তার অপ্রত্যাশিত ধাক্কায় শাহলা বানু ছিটকে মাটিতে পড়ে যায়। তার হাত গলায় উঠে আসে এবং সে জোরে জোরে গভীর নিঃশ্বাস নিতে শুরু করে। শাহবাজের ক্রোধের স্রোতে ভেসে যাওয়া দৃষ্টি তখন যাবার উপর স্থির হয়। সে দৃষ্টি দেখে যাবার হৃদয় কেঁপে ওঠে। শাহবাজের চোখে এমন আগুন জ্বলছে যেন মুহূর্তের মধ্যে সে জবাকেও ছিন্ন ভিন্ন করে ফেলবে। ভয়ে দু কদম পিছিয়ে যায় জবা, কিন্তু তার পায়ে ঠেকে যায় বাস্তবতার শক্ত মাটিতে। শাহবাজের ক্রোধে জ্বলে ওঠা মুখ অন্যদিকে ঘুরে আবার শাহলা বানুর দিকে এগিয়ে যায়। এই দৃশ্য সহ্য করতে না পেরে জবা পেছন থেকে ঝাঁপিয়ে শাহবাজকে আঁকড়ে ধরে। তার কণ্ঠ উদ্বেগে ভাঙা, কিন্তু তাতে সাহসের এক নতুন সুর। চাচিজান, আপনি এখন দয়া করে এখান থেকে যান। জবার কথার বজ্রধ্বনি যেন শাহলা বানুর মুক্তির ঘণ্টা হয়ে বাজে। আর এক মুহূর্ত দেরি না করে তিনি ছিটকে বেরিয়ে যান কক্ষ থেকে, যেন সেই জায়গায় আর একটি নিঃশ্বাস ফেলারও সাহস নেই। কিন্তু শাহবাজের রক্তিম ক্রোধ তখনও তার দেহে প্রবলভাবে জ্বলে। জবার এমন দুঃসাহসিক আচরণে শাহবাজ তাকে নিজের কাছ থেকে ছিটকে দূরে সরাতে উদ্যত হয়, যেন তার দেহের উত্তপ্ত রোষ জবার কোমল অস্তিত্বকে গ্রাস করবে। তবে শাহবাজের সেই তীব্র হিংস্রতার বিদ্যুৎ ব্যাগে ছায়া টেনে দেয় জবার কোমল স্পর্শ। তার নরম শীতল হাত শাহবাজের পাষাণ মুখশ্রী আঁকড়ে ধরে, যেন সেই স্পর্শের মধ্যে লুকিয়ে আছে শাহবাজকে সংবরণ করার চাবিকাঠি। পরক্ষণে সংকোচহীন দৃঢ় সংকল্প নিয়ে জবা নিজের অধরের নরম আলিঙ্গনে বন্দি করে শাহবাজের নেশাময় রক্তিম স্পন্দিত অধর। মুহূর্তের মধ্যে স্থবির হয়ে যায় শাহবাজ। তার দাহ্য ক্রোধ ক্রমশ গলিত হয়ে এক অদ্ভুত কোমলতায় রূপ ধারণ করে। সেই পরিবর্তন জবার মনোযোগ এড়ায় না। ফলশ্রুতিতে এসে শাহবাজের অধর থেকে নিজেকে সরিয়ে নিতে উদ্যত হলে শাহবাজ যেন তাতে বাদ সেধে দেয়। নিজের শক্ত হাতের সুরক্ষায় জবার কোমল কটিদেশ গভীরভাবে আঁকড়ে ধরে তাকে নিজের আরো নিকটতর করে নেয়। শাহবাজের আরেক হাত জবার মাথার উপর স্থির হয়, যেন তাকে নিজের ছায়ায় আচ্ছাদিত করতে চায়। ফের কোনো পূর্বাভাস ছাড়াই শাহবাজের অধর গভীর চুম্বনের অধিকার নিয়ে বসে জবার অধরে। শাহবাজের এমন গভীর ও তীব্র চুম্বনে জবা এক মুহূর্তে স্তম্ভিত হয়ে যায়। অজানা আবেগের স্রোত তার দেহ ও মনকে আচ্ছন্ন করে ফেলে, যা তাকে সম্বিতহীন করে তোলে। সেই তীব্রতার মধ্যেও নিজেকে নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়ে জবা চেষ্টা করে নিজেকে মুক্ত করার, কিন্তু শাহবাজের দৃঢ় স্পর্শ ততক্ষণে আরো গভীরতর হয়। অবশেষে শাহবাজের অদম্য শক্তি ও আবেগের কাছে জবা পরাভূত হয়ে যায়। নিজের প্রতিরোধের প্রাচীর ভেঙে সে আত্মসমর্পণ করে। শাহবাজের অস্তিত্বে মিশে গিয়ে জবা যেন নিজেকে হারিয়ে ফেলে। তাদের গভীর চুম্বনের এক পর্যায়ে শাহবাজ ধীরে ধীরে নিজেকে সংবরণ করে। জবাকে ছেড়ে দিয়ে তার কপালে নিজের কপাল থেকে গভীরভাবে নিঃশ্বাস নিতে শুরু করে, যেন নিজেকে নিয়ন্ত্রণে ফেরানোর চেষ্টা করছে। জবা অনিশ্চল দাঁড়িয়ে, অজানা এক আবেশে আবৃত। তার শ্বাস ধীর গতি হয়ে আসে, কিন্তু চোখ জোড়া বন্ধ, যেন সেই মুহূর্তের তীব্রতা থেকে মুক্তি পেতে চায়। কিছুক্ষণ স্তব্ধ থাকার পর শাহবাজ তার ললাট জবার ললাট থেকে সরিয়ে নেয়। ফের সন্তর্পণে তার থুতনি উঁচু করে ধরে। নিজের উষ্ণ নিঃশ্বাসের স্পর্শে জবার চোখে সারা জাগানোর চেষ্টা করে। ধীরে ধীরে জবার কর্ণে মুখ ঝুঁকে গভীর কণ্ঠে বলে, ফুল, বড্ড সাহস হয়েছে তোমার। হাঁসের ছানার থেকে বাঘের ছানা হতে চাচ্ছ। শাহবাজের কথার প্রত্যুত্তরে জবা কোনো প্রতিক্রিয়া দেখায় না। তার চোখ দুটি বন্ধ হয়ে থাকে, যেন সে শাহবাজের উপস্থিতি ও তার গভীর শব্দমালার প্রতিটি তরঙ্গ অনুভব করছে। জবার এমন নীরব সমর্পিত অবস্থায়
শেহবাজের ঠোঁটের কোণে এক তৃপ্তির মুচকি হাসি খেলে যায়। সে ধীরে ধীরে জবার ললাটে, গালের নরম ত্বকে, চোখের পাপড়িতে আর থুতনিতে নিজের অধরের গভীর চুম্বনের স্বাক্ষর রেখে যায়। তার প্রতিটি চুম্বন যেন স্নেহ, ভালোবাসা ও অধিকার মিশ্রিত এক অমোঘ চিহ্ন। তারপর শেহবাজ জবাকে সহজেই নিজের দুই শক্ত বাহুর মধ্যে তুলে নেয়, যেন সে জবাকে সব ক্লান্তি আর সংশয়ের জগৎ থেকে মুক্তি দিচ্ছে। তাকে নিজের বুকে আগলে ধরে বিছানায় শুয়ে পড়ে। শেহবাজের হাত স্নেহময় স্পর্শে জবার মাথার চুলে বোলায়, আর তার গভীর কণ্ঠস্বর নীরবতা ভেদ করে বলে ওঠে, তুমি আমায় সকল রূপে সামলানোর যোগ্য হয়ে গেছো ফুল। রাতের গভীর অন্ধকারে চারপাশে ঝিঝি পোকার শব্দ আর মাঝে মাঝে শিয়ালের করুণ ডাক ভেসে আসে, যেন প্রকৃতি নিজের এক ভিন্ন ভাষায় তাদের অনুভূতিগুলো ব্যক্ত করছে। শানুর সেই অন্ধকারের গাছটির নিচে দাঁড়িয়ে সেলিমের জন্য অপেক্ষা করছে দীর্ঘ সময় ধরে। সে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, তবে সেলিমের আসার কোনো আভাস নেই। এদিকে চারিপাশে ভয়ঙ্কর সব শব্দে শানুরের অজ্ঞাত রুহু বারবার কেঁপে ওঠে, কিন্তু সে নিজের মনকে শক্ত রেখে অন্ধকারে বসে পড়ে। অবশেষে অভিমানে সে হাঁটুতে মুখ গুজে কাঁদতে থাকে, ভাবতে থাকে হয়তো সেলিম আর আসবে না। তার চোখের কোণে জমে ওঠা অশ্রু বয়ে যায়। ঠিক তখনই তার কানে শুনতে পায় কারো পায়ের শব্দ। আতঙ্কিত হয়ে সে তার মুখ তুলে চায়, আর ঠিক তখনই চাঁদের আলোতে সেলিমের মুখ এক ঝলক দেখা দেয়। সেলিমের উপস্থিতি দেখে শানুরের মলিন মুখে হাসি ফুটে ওঠে। সে মুহূর্তে সকল অভিমান ভুলে গিয়ে সেলিমের দিকে তার হাত বাড়িয়ে দেয় এবং নরম কণ্ঠে বলে ওঠে, নিয়ে চলো আমায় সেলিম। শানুরের এমন আকুল হাত বাড়ানো আর তার অবস্থা দেখে সেলিমের রুহু এক অদ্ভুত শিহরণে কেঁপে ওঠে। সে থমকে দাঁড়িয়ে চোখে সন্দেহ আর আশ্চর্যের মিশ্রণ নিয়ে শানুরের দিকে তাকায় এবং প্রশ্ন করে, আপনি এখানে কখন আইছেন? সেলিমের প্রশ্নে শানুর তার দুহাত মেলে দিয়ে উত্তর দেয়, এত সময় হয়ে গেছে জানো, আমি ভাবছিলাম তুমি আসবে না, তাই আমি কাঁদতে শুরু করেছিলাম। শাহনুরের এই অজ্ঞাত ও অবুঝ কথায় সেলিমের বক্ষপিঞ্জর এক মুহূর্তে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সে ভেবেছিল শাহনুর হয়তো তার অপেক্ষা করবে না, তাকে না পেয়ে নিজ কক্ষে ফিরে যাবে, কিন্তু সেসব চিন্তা সেলিমের মনকে নিরুদ্দেশ করতে পারেনি। সে নিজেকে যতই বোঝাতে চেয়েছিল, ততই তার হৃদয়ের গভীর অস্থিরতা বৃদ্ধি পায়। কোনো এক অজানা শক্তি তাকে এখানে ছুটে আসতে বাধ্য করে। ফের মহলের ভেতরে প্রবেশ করে সে যখন দেখে শানুর এখনো এখানেই অন্ধকারে বসে আছে, একেবারে নিঃসঙ্গ একাকী, মুহূর্তে বক্ষপিঞ্জর কেঁপে ওঠে তার। সেলিম উপলব্ধি করে যদি সে না আসতো তবে শাহনুর কি সম্পূর্ণ রাত এখানেই বসে থাকতো। এসব চিন্তা কেমন অস্থির করে তুলছে তাকে। অপরাধ বোধ সম্পূর্ণরূপে গ্রাস করে নিচ্ছে তার রুহু। এসব ভাবনার মধ্যে শাহনুর আবার এক অদ্ভুত স্মৃতির অধ্যায় বলে ওঠে, সেলিম আমাকে উঠাও। শাহনুরের এহেন বাক্যে সেলিমের সমস্ত চিন্তা মুহূর্তে শেষ হয়ে যায় এক দিগন্তবিহীন সাগরের ঢেউয়ের মতো। তার অস্থির কাঁপা কাঁপা হাতে শাহনুরকে টেনে উঠায়। ফের শাহনুর অবলীলায় দেয়ালের কাছে গিয়ে দাঁড়িয়ে এক নিঃশ্বাসে বলে ওঠে, তাড়াতাড়ি চলো। শাহনুরের কথায় সেলিম বিলম্ব না করে সে আগের মতো দেয়াল টপকে মহলের বাইরে চলে যায়। সেখান থেকে হারিকেনের আলোতে তাদের পদচারণা শুরু হয় সম্মুখে। কিছু সময় হাঁটার পর শাহনুর উৎফুল্ল কণ্ঠে বলে ওঠে, সেলিম আজ কোথায় নিয়ে যাবে আমায়? সেলিম তার প্রশ্নের উত্তরে একটু চিন্তা করে বলে, আমার একটা পছন্দের জায়গা আছে, যেখানে আমার মন খারাপ বা ভালো থাকলে যাই। আপনি যাইবেন সেইখানে? সেলিমের কথায় শাহনুর উৎফুল্লিত হয়ে বলে ওঠে, হ্যাঁ আমি যাব, নিয়ে চলো আমায়। বলে সে সেলিমের সাথে ধীরে ধীরে পা বাড়াতে থাকে। হারিকেনের নিঃশব্দ আলোতে শাহনুর চারপাশে দৃষ্টি ফেরায়, যেন এক অজানা আকর্ষণ তাকে এই পথগুলো দেখার দিকে টেনে নিয়ে যাচ্ছে। সে ভাবে দিনের আলোয় এই পথগুলোর সৌন্দর্য কেমন হবে। সে দেখতে চায় এই পথগুলো দিনের আলোয়। তার মন জুড়ে এক অদ্ভুত কৌতূহল সৃষ্টি হয়, কিন্তু তা কি কখনো পূর্ণ হবে? এখনো চিন্তা করতেই শাহনুরের হৃদয় তুলে যায় দুঃখের স্রোতে ভেসে চলা তলির মতো। হঠাৎ শাহনুরের শান্ত রূপ দেখে সেলিম প্রশ্ন করে ওঠে, কি হয়েছে ছোট কুমারী, ভয় পাইতেছেন? সেলিমের প্রশ্নে শাহনুর মাথা নেড়ে নিজের পুরনো মুখ বয়ে বলে, একদমই না, তুমি তো পাশে আছো, তুমি থাকলে আমার আর কিছুতে ভয় লাগে না। শাহনুরের মুখ থেকে এমন কথা শুনে সেলিমের হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়, যেন তার সারা শরীর বেয়ে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। সে নিজের অভ্যন্তরীণ আলোড়নকে সামলে চোখের দৃষ্টির সামনে রেখে
গভীর মনোযোগের সাথে এগিয়ে যেতে থাকে। কিছুটা সময় অতিক্রম করার পর হঠাৎ শাহনূর নিজের সম্মুখে একটি করে ঘর দেখে, যার উপর কেবল ছাউনি দেওয়া। ঘরটির দেওয়ালগুলো খোলামেলা এবং তার পাশ দিয়ে উজ্জ্বল চাঁদটাকে দেখা যায় স্পষ্টভাবে। সেই চাঁদের আলো ঘরটিকে আরো মোহনীয় করে তুলছে। এহেন সৌন্দর্যতা দেখে অবাক নয়নে শাহনূর চেয়ে থাকে ঘরটির পানে। এই জন্য তার অবস্থানগত মহল থেকে অতীব সুন্দর, ঠিক তার স্বপ্নে দেখা কোনো দুনিয়ার মতো। সে তৎক্ষণাৎ দৌড়ে সেলিমের আগে গিয়ে করে ঘরের ভেতরে প্রবেশ করে এবং চারিপাশে অপূর্ব দৃশ্যের প্রতি এক গভীর প্রশংসা জানিয়ে উত্তেজিত হয়ে বলে, সেলিম, তুমি আমাকে বিবাহ করে নাও, তারপর তুমি আর আমি এখানে একসাথে থাকবো। ফের এখানটায় শুয়ে শুয়ে ওই চাঁদের আলো দেখবো। অনেক মজা হবে, তাই না? শাহনূরের অবুঝ কথার ভাব যে কতটা গভীর তা বোকা মেয়েটি বুঝতে পারল না। তার বলা কথা যে কতটা প্রভাব ফেলেছে তার সম্মুখে থাকা ব্যক্তিটির তার কোনো ধারণাও নেই তার। সেলিমের শ্বাস প্রশ্বাস ক্রমাগত বেড়ে যায়। সে কি বলবে শাহনূরের কথার প্রত্যুত্তরে তা সে বুঝে উঠতে পারছে না। সে জানে শাহনূর তাকে কথাটা না বুঝে বলেছে, কিন্তু সেলিম তো অবুঝ নয়। নিজের স্বপ্নের নারী যদি এর প্রস্তাব রাখে, তখন প্রেমিক পুরুষের মনে যে উথাল পাথাল ঢেউ খেলবে, এটাই স্বাভাবিক। সেলিমের এহেন ভাবনার মাঝেই শাহনূর দৌড়ে সেলিমের কাছে এসে তার হাত ধরে টেনে নিয়ে করে ঘরটাতে প্রবেশ করে। ফের হাতে থাকা হারিকেনটি নিয়ে এক জায়গায় ঝুলিয়ে সেলিমকে নিয়ে বসে পড়ে চাঁদের দিকে মুখ করে। মুগ্ধ নয়নে সে দেখতে থাকে চাঁদটিকে, আর সেলিম দেখে তার সম্মুখে থাকা শাহনূর নামক চন্দ্রকে। শাহনূর অবুঝ মুগ্ধ দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে থেকে সেলিমকে বলে ওঠে, সেলিম, গান জানো? যদি জানো তবে একটা গান গাও না। শাহনূরের কথায় চাঁদের আলোয় ঝলমল করতে থাকা তার রূপ দেখে সেলিম পাশ থেকে উঠে গিয়ে সম্মুখে বসে তার পানে দৃষ্টি দিয়ে বলে ওঠে, আমার ভাঙ্গা ঘরের ভাঙ্গা চালা, ভাঙ্গা বেড়ার ফাঁকে অবাক জোৎস্না ঢুইকা পড়ে হাত বাড়াইয়া ডাকে। হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না, আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না। আমার ভাঙ্গা ঘরের ভাঙ্গা চালা, ভাঙ্গা বেড়ার ফাঁকে অবাক জোৎস্না ঢুইকে পড়ে হাত বাড়াইয়া ডাকে। তুমি আমায় ডাকলে না গো, তুমি রইলা দূরে, তোমার হইয়া অবাক জোৎস্না ডাকলো অসীন সুরে। হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না, আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না। আমার ভাঙ্গা ঘরের ভাঙ্গা চালা, ভাঙ্গা বেড়ার ফাঁকে অবাক জোৎস্না ঢুইকে পড়ে হাত বাড়াইয়া ডাকে। গানের প্রতিটি শব্দ শাহনূরের হৃদয়ে অদ্ভুত এক মুখের জাল বিছিয়ে দেয়, যেন প্রতিটি সুরে মিশে আছে মায়ের অনন্ত রেশ। সে নির্বাক হয়ে সেলিমের দিকে তাকিয়ে থাকে, যেন তার সমস্ত জগৎ এই পলকে সীমাবদ্ধ। গানের প্রতিটি লাইন সে ছোট্ট কুটির আর জ্যোৎস্নার ম্লান করা রাতকে আরো স্বপ্নময়, আরো জীবন্ত করে তুলেছে। সেলিমের কণ্ঠে নির্জন রাতের নীরবতাও সুর হয়ে বেঁচে উঠছে, যেন সময় থেমে গেছে এই অনন্ত মুহূর্তে। শাহনূর হঠাৎ সেলিমের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে মৃদু স্বরে বলে ওঠে, সেলিম, তোমার চোখে পানি কেন? তুমি কাঁদছো কেন? শাহনূরের প্রশ্নে সেলিম নিজের চোখের অশ্রু মুছছে। ব্যথিত নয়নে গভীরভাবে শাহনূরের চোখে চোখ রেখে কণ্ঠের মণিধারের অদ্ভুত এক কম্পনে নিঃশ্বাস ফেলে বলে ওঠে, সকল কষ্টের লগে নিজেরে মানাইয়া নিলেও আমার ভাঙ্গা কুড়ে ঘরে পড়ে ওই চাঁদের আলোর দূরত্ব আমার অদ্ভুত এক যন্ত্রণা দেয়, যা এই চোখের পানি হইয়া গড়াইয়া পড়ে। সেলিমের এত কঠিন করে বলা কথার অর্থ ঠিক ধরতে পারল না শাহনূরের ছোট্ট মস্তিষ্ক। সে তো ব্যথাতর মনে দেখছে সেলিমের চোখে করা টলমলে পানি। সেলিমের অশ্রুপূর্ণ নয়ন হতে গড়িয়ে পড়া জল শাহনূরের হৃদয়ে এক তীব্র যন্ত্রণা সৃষ্টি করলো, যা সহ্য করা তার অবুঝ হৃদয়ের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়ালো। অবশেষে সে দ্রুত এগিয়ে এসে নিজের কোমল হাত দিয়ে সেলিমের অশ্রুসিক্ত নয়ন ধীরে ধীরে মুছে দিতে চাইল, কিন্তু ঠিক তখনই সেলিম তার অন্তরের সব কষ্টের সঙ্গে নিজেকে কিছুটা দূরে সরিয়ে নিয়ে অশান্ত কণ্ঠে বলে ওঠে, এই তুচ্ছ জীবনটার অসীম অভাবের মধ্যেই এত না পাওয়ার চওড়ার ভিড়ে আপনি নামক এক অতৃপ্ত চাওয়া যদি কখনো পূর্ণ হইতো, তাহলে আমি এই জীবন দিয়ে আগলাইয়া রাখতাম সযত্নে। শাহনূর অপলক দৃষ্টিতে সেলিমের দিকে চেয়ে থাকে। সেলিমের ভাঙ্গা ভাঙ্গা কথাগুলো গভীরতাকে বুঝতে সে বারবার চেষ্টা করে, কিন্তু তার অবুঝ মন সেই অর্থের প্রান্ত ছুঁতে পারে না। ব্যর্থতার ভারে ক্লান্ত হয়ে শাহনূর আর কোনো কথা না বলে ধীরে ধীরে কুঠুরির বাইরে পা বাড়ায়।
চারিদিকে ছাউনিহীন করে ঘরের নির্জনতার মাঝখানে এসে মাটিতে লেপ্টে বসে। শীতল মাটির উপর তার আঙুলগুলো অজান্তে সঞ্চালিত হতে থাকে, যেন সে বারংবার লিখেছে এই লেখা। সেলিম অদূরে দাঁড়িয়ে দেখে শাহনূরকে। ফের নিজের অশান্ত মনটাকে শান্ত করে শাহনূরের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, কি লিখতেছেন ছোট কুমারী? সেলিমের প্রশ্নে শাহনূর মাথা উঁচিয়ে তার পানি চেয়ে ফের নতজানু হয়ে শান্ত স্বরে বলে ওঠে, তোমার নাম? শাহনূরের কণ্ঠস্বর এতটা নির্ভর ছিল যে সেলিম কিছুক্ষণ হতবাক হয়ে তাকিয়ে রইল। তার চোখ আটকে গেল শাহনূরের সরল আঙ্গুলের সঞ্চালনে। মাটির উপর অক্ষরগুলো ধীরে ধীরে ফুটে উঠছে, যেন প্রতিটি অক্ষরে একান্ত কিছু বলতে চাইছে। সেলিমের হৃদয়ের গহীনে এক অদ্ভুত প্রশ্ন দানা বাঁধল। কিছুটা বিস্মিত হয়ে সে থেমে বলল, আপনি আমার নাম কেন লিখতেছেন? শাহনূর কিছুক্ষণ নীরব থাকে। তার চোখের কোণে এক ধরনের লাজুক মায়া খেলা করে, যা তার অবুঝ হৃদয়ের গভীরে লুকানো অনুভূতিগুলোকে প্রকাশ করতে গিয়েও আটকে দেয়। সে নিজেও জানে না কেন তার আঙ্গুলগুলো বারবার সেলিমের নামকে আঁকছে মাটির বুকে। নিজের মনোভাবের এই অস্পষ্ট টানকে ব্যাখ্যা করার মতো ভাষা তার নেই। তবু এক গাঢ় আবেগে ভেজা কণ্ঠে সে ধীরে বলে ওঠে, তোমার মতো তোমার নামটাও আমার খুব ভালো লাগে। সেলিম অবাক হয়ে চেয়ে থাকে শাহনূরের পানে। এই কথার কি অর্থ ধরবে সেলিম জানা নেই তার। তবু অবুঝ মেয়ের অবুঝ কথায় তার হৃদয়ের দোলাচল বেড়ে যায় দ্বিগুণ হারে। ফের খানিকক্ষণ চুপ থেকে কিছু একটা ভেবে নিজের অনুভূতির সাথে আপোষ করে আবার জিজ্ঞেস করে, আপনার নামটা কেমনে লিখতে হয় আমারে শেখাবেন? শাহনূর সেলিমের দিকে গভীর দৃষ্টি নিবদ্ধ করে এক টুকরো মৃদু হাসি ছড়িয়ে দিল, যেন কোনো মায়াবী প্রভাতের শিশির স্নাত সূর্যকিরণ তার ঠোঁটের কোণে জীবন্ত হয়ে উঠল। সেই হাসির পরতে ছিল এক অদ্ভুত আকর্ষণ, যেন সমস্ত পৃথিবীর মাধুর্য একত্রিত হয়ে সেখানে বিরাজমান। মাটিতে স্থির হয়ে বসে থেকে সে সেলিমের হাত আলতো টেনে নিয়ে তাকে পাশে বসালো। শাহনূরের নরম আঙ্গুল সেলিমের হাতের উপর স্থির হয়ে থেমে গেল। ফের গভীর আন্তরিকতায় তার হাত ধরে মাটি স্পর্শ করে বলল, এইভাবে লিখতে হয়। সেলিমের হাত অনবরত কাঁপতে থাকে, যেন তার ভেতরকার অস্থিরতা আঙ্গুলের স্পর্শে প্রতিফলিত হচ্ছে। শাহনূরের আঙ্গুলের উষ্ণ পরশ তার হৃদয়ের প্রতিটি কোণে এক অনিবর্চনীয় স্রোত বইয়ে দেয়। সেই উষ্ণতার গভীরে এক আবেগ জমাট বাঁধে, যা তার অস্তিত্বকে অচেনা এক পরিস্থিতিতে নিয়ে যায়। সে ধীরে ধীরে মাটির উপর আঙ্গুল চালিয়ে শাহনূরের নাম লিখতে চেষ্টা করে। শাহনূর শব্দটি মাটির বুকে ফুটে ওঠে, যেন কোনো অলৌকিক স্পর্শে প্রাণ লাভ করেছে। নামের প্রতিটি অক্ষর তার হৃদয়ে এক অদ্ভুত সুর তোলে। এ এক গভীর মমতার ভাষা, যা শব্দহীন কিন্তু স্পর্শময়। সেলিম কোমল স্পর্শে ছুঁয়ে দেয় সে নামটিকে। ফের গম্ভীর শ্বাস টেনে নেয়, অতি স্নিগ্ধ কণ্ঠে ফিসফিসিয়ে বলে ওঠে, শাহনূর। শাহনূর সেলিমের পানে চেয়ে প্রশ্ন করে ওঠে, কিছু বললে? সেলিম নিজেকে ধাতস্থ করে বলে ওঠে, কিছু না ছোট কুমারী, মেলা সময় হইয়া গেছে, মহলে ফিরতে হইব। সেলিমের কথায় শাহনূরের মনটা হঠাৎ মলিন হয়ে যায়। সে বাধাতুর নয়নে চারপাশটা দেখে বলে ওঠে, চলো। রাতের অন্ধকার কাঁপতে কাঁপতে ম্লান হতে শুরু করে। তার পরিসীমা অতি ধীরে প্রভাতের স্নিগ্ধ আলো স্পর্শ করতে থাকে। জবা শেহবাজের বুকে লেপ্টে শুয়ে রয়েছে গভীর নিদ্রায় ডুবে। প্রভাতের মৃদু আলো শেহবাজের চোখে এসে পড়তেই শান্তির নিদ্রা থেকে সে ধীরে ধীরে নেত্র মেলে যায়। তৎক্ষণাৎ তার তীক্ষ্ণ বাজ পাখির ন্যায় চোখ খুঁজে পায় তার বুকের মাঝে থাকা এক অপরূপ ফুলকে, যা এক অচিন্তনীয় অভ্যন্তরীণ প্রশান্তি দিচ্ছে তার পক্ষে। ফলশ্রুতিতে তার গম্ভীর এবং দৃঢ় অবয়বের মাঝে ফুটে ওঠে এক মুচকি হাসি। সে খানিকক্ষণ নিজ মোহিত দৃষ্টিতে পরখ করে জবাকে। ফের তার স্নেহ ভরা ঠোঁট জবার কপালে রেখে এক গভীর চুম্বনে ভরিয়ে দেয়। তারপর আলতো হাতে তাকে সরিয়ে বিছানায় শুয়ে দিয়ে নিজের সালাতের উদ্দেশ্যে উঠে দাঁড়ায়। শেহবাজের ঠোঁট যখন জবার ললাট স্পর্শ করে, তখনই গভীর নিদ্রা থেকে সজাগ হয় সে। তবু কোনো সারা শব্দ না করে লজ্জায় গা শরমে রক্তিম হয়ে শুয়ে থাকে, নীরবতা বজায় রেখে। নিঃশব্দে জবা শেহবাজের সম্মুখে উপস্থিত হয়ে অতিশয় সতর্কতার সঙ্গে নিজ হাতের শালটি নিয়ে সম্মুখে থাকা বসার আসনটিতে দাঁড়িয়ে অতীব যত্নে শালটি তাকে পরিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ে। শেহবাজ গভীর গাম্ভীর্যতায় চোখ দুটি সংকুচিত করে জবার এই মসৃণ কর্ম পরিচালনাকে অবলোকন করে। অন্যদিকে
জবা নিজের কাজে নিমগ্ন থেকেও আর চোখে বারবার শাহবাজের অভিব্যক্তি পর্যালোচনা করে বোঝার চেষ্টা করছে তার অভিব্যক্তি। শাহবাজ জবার এমন আচরণে চোখ সংকুচিত রেখে ভারীকে স্বরে বলে ওঠে, কি হয়েছে, কিছু বলবে? শাহবাজের প্রশ্নে জবা থতমত খেয়ে যায়। আমতা আমতা করে বলতে চাই, কালকের ব্যাপারে আপনি চাচিজানকে ক্ষমা করে। তাকে কথা উচ্চারণের পূর্বে শাহবাজ একটি তীব্র ধমক দিয়ে ওঠে। সে ধমকে জবার অন্তর্নিহিত সত্তা কেঁপে ওঠে। তার রুহু শীতল শিহরণে বিপর্যস্ত হয়ে পড়ে। ভীত ও স্তম্ভিত হয়ে শাহবাজ থেকে 2 পা পিছিয়ে যায় জবা। তখনই শাহবাজ কঠিন স্বরে বলে ওঠে, ফুল, আমি আমার কাজে কারো হস্তক্ষেপ পছন্দ করি না। দ্বিতীয়বার তুই কারো সাফাই গাইবে না, কথাটা যেন মনে থাকে। আর আমার অর্ধাঙ্গিনীকে আঘাত করার শাস্তি তো চাচিজানকে পেতেই হবে। বলে শাহবাজ সম্মুখে পা বাড়াতেই জবার সকল ভয় ভীতি ভুলে ছুটে এসে সম্মুখে দাঁড়িয়ে শাহবাজকে শক্ত হাতে জড়িয়ে ধরে। তার মাথা থেকে শাহবাজের বুক বরাবর ফের জড়িয়ে ধরে মাথাটা উঁচু করে বুকে চিবুক ঠেকিয়ে ঠোঁট উল্টে বলে ওঠে, আপনি দয়া করে চাচিজানকে কিছু বলবেন না। আমি জানি আপনি কোনো কাজে কারোর হস্তক্ষেপ পছন্দ করেন না, কিন্তু চাচিজান তো আমাদের আপন মানুষ। সে তো আমার মায়ের মতো। মা হিসেবে না হয় সে আমার কোনো অন্যায়ের শাসন করেছেন, তাই বলে কি তাকে শাস্তি দিতে হবে? আপনি দয়া করে এবারের মতো তাকে ক্ষমা করে দিন। জবা সাহস সঞ্চয় করে কথাগুলো উচ্চারণ করলেও তার অন্তর্নিহিত আত্মায় গভীর ভয়ের ছায়া জমে রয়েছে। সে মনে মনে ভাবছে শাহবাজ হয়তো তাকে এখনই বুক থেকে তুলে নিয়ে এক ঝটকায় আছাড় মারবে। তবে তার সেই আতঙ্কজনিত ধারণা একেবারে বিপরীতভাবে পাল্টে যায় যখন শাহবাজ তার গভীর গম্ভীর দৃষ্টিতে জবাকে লক্ষ্য করে এবং এক নিবিড় সুরে নির্লিপ্ত ভাবে বলে ওঠে, তোমাকে এভাবে ঠোঁট উল্টে কথা বলতে কে শিখিয়েছে? তুমি জানো এভাবে ঠোঁট উল্টানোর কারণে তোমাকে একদম হাঁসের ছানার মতো লাগছে। শাহবাজের কঠিন কথায় জবা এক নিমিষে তার দিকে নিবিড় দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে তাকে ছেড়ে সরে গিয়ে অপমানের গভীরে ডুবে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সেই মুহূর্তে শাহবাজ তার গম্ভীর কণ্ঠে পুনরায় তাকে তীব্র ধমক দিয়ে বলে ওঠে, আমাকে ছাড়লে কেন? আমি তোমাকে ছাড়তে বলেছি? শাহবাজের প্রবল ধমকে জবা তৎক্ষণাৎ তার সম্মুখে এসে ফের দুহাতে তাকে শক্তভাবে আঁকড়ে ধরে মাথাটি তুলে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। শাহবাজ তার তীক্ষ্ণ অনিবিষ্ট দৃষ্টিতে জবাকে এক দৃষ্টি পর্যবেক্ষণ করে, তারপর অপ্রতিরোধ্য গম্ভীরতায় পুনরায় বলে ওঠে, এভাবে আমি ব্যতীত কারোর সামনে আর এমন মুখ করো না। অন্য কারোর সম্মুখে এমন মুখ করলে দেখা যাবে হাঁস ভেবে তোমায় হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে। তখন আমি আমার ফুল নামক হাঁসের ছানা কোথায় পাবো? শাহবাজের হাসির ছানা বলায় জবা ব্যথাতুর মনে তার বুকে মুখ গুজে নির্মল স্বরে বলে ওঠে, আচ্ছা। জবার আচ্ছার শব্দে শাহবাজের গাম্ভীর্যপূর্ণ মুখে ফুটে ওঠে এক মনে মুগ্ধকর নিখুঁত নির্ভেজাল হাসি, যে হাসি মোহিত করবে দুনিয়ার সকল নারীকে। ফের জবাকে নিজ শক্ত বাহুতে জড়িয়ে ধরে বলে ওঠে, তোমার কথা রাখলে আমায় কি দিবে তুমি? শাহবাজের প্রশ্নে জবার মলিন মুখে খুশির ঝলক দেখা যায়। সে শাহবাজের বুক থেকে মুখ তুলে বলে, আপনি যা চাইবেন তাই দিব। আপনি বলুন আপনি কি চান। জবার কথায় শাহবাজ তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে, সুস্থ হয়েছো? শাহবাজের প্রশ্নে জবা খানিকটা অবাক হয়। সে ভাবতে থাকে, আমি তো সুস্থই আছি, তবে মনে মনে কথাটি ভাবতেই কিছু একটা মনে পড়তেই লজ্জায় জবার দুগাল হরুনিম হয়ে ওঠে। সে তৎক্ষণাৎ লজ্জায় মাথা ঝাঁকিয়ে বলে ওঠে, না। লজ্জায় অরুণিম হয়ে থাকা জবার এহেন হালাত দেখে শাহবাজ নিজের মাথাটা ঝুঁকিয়ে তার মুখ জবার কর্ণ বরাবর নিয়ে বলে ওঠে, তাড়াতাড়ি সুস্থ হও, তখনই বলবো আমি কি চাই। বলে শাহবাজ আর বিলম্ব না করে চলে যায় কক্ষের বাহিরে। পেছনে রেখে যায় লজ্জায় রক্তিম বর্ণ ধারণকৃত জবাকে। প্রভাত বেলায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই মহলের হইচয়ের সুর শোনা যেতে থাকে। প্রতিটি প্রান্তে ব্যস্ততা অব্যাহত। ফুলে ফুলে সাজানো হচ্ছে পুরো মহল, যেন প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে এক নতুন দ্যুতি যুক্ত হতে চলেছে। দাস দাসীরা অবিরত কাজের মাঝে নিমগ্ন। এমন অবস্থায় রুকাইয়া তার কক্ষ থেকে বেরিয়ে আসে শব্দ সৃষ্টির উৎস অনুসন্ধান করতে। কিছু দূর অগ্রসর হতেই সম্মুখে চোখে পড়ে জুনায়েদকে, যে দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে। তাকে দেখা মাত্র রুকাইয়া দৃষ্টি সরিয়ে চোখ নিচু করে এগিয়ে চলে যায় সম্মুখে। জুনায়েদ রুকাইয়ার এই চুপিস্বরে উপেক্ষা দেখে হৃদয়ের গহিনী সৃষ্ট ব্যথা চাপিয়ে রেখে কঠোর গলায় বলে ওঠে, আর 2 দিন রুকাইয়া, তারপর দেখবো কিভাবে আমাকে উপেক্ষা করো। এই
কিছু দূর এগোতেই রুকাইয়ার সম্মুখে নিজ মাকে সর্বাঙ্গে শাল জড়িয়ে নিচু মাথায় নড়চড়হীন বসে থাকতে দেখেই ধীর পায়ে সেখানটা এগিয়ে চিন্তিত হয়ে প্রশ্ন করে, আমি জান কি হয়েছে আপনার, আর মহলে এত আয়োজন কিসের? রুকাইয়ার প্রশ্নে শাহালা বানুর কোনো নড়চড় পরিলক্ষিত হচ্ছে না। তাকে এমন অবস্থায় দেখে রুকাইয়া ফের কিছু বলতে যাবে, তখনই আলিয়া বানুর সম্মুখে এসে বলে ওঠেন, এই আয়োজন তোমার আর জুনায়েদের বিবাহের। কাল তোমাদের গায়ে হলুদ আর পরশু বিবাহ। আলিয়া বানুর কথায় রুকাইয়ার মাথায় বজ্রখাতের মতো আঘাত হানে। সে অবাক হয়ে আলিয়া বানুকে প্রশ্ন করে, চাচি জান এত জলদি কেন গো? রুকাইয়াকে আর কোনো কথা বলতে না দিয়ে আলিয়া বানু রুক্ষ কণ্ঠে বলে ওঠেন, আমি এই ব্যাপারে কোনো কথা শুনতে চাই না রুকাইয়া, প্রস্তুত করে নাও বিবাহের জন্য। আলিয়া বানুর কথায় রুকাইয়া আর এক মুহূর্ত বিলম্ব না করে অশ্রুসিক্ত নয়নে ছুটে চলে যায় নিজ কক্ষে। আলিয়া বানু নীরবে দেখে তার প্রস্থান। ফের দীর্ঘশ্বাস ছেড়ে শাহালা বানুর পানে চেয়ে তার স্তম্ভের মতো অবয়ব দেখে বলে ওঠেন, সাহেলা কি হয়েছে তোর? সে কখন থেকে এভাবে বসে আছিস? আলিয়া বানুর কথায়ও কোনো সারা শব্দ করে না সে। তার এই নির্লিপ্ততা দেখে আলিয়া বানু আর কোনো কথা না বাড়িয়ে চলে যায় নিজ কর্মে। শেহবাজ তার কক্ষ থেকে বের হয়ে মহলের বাহিরে যাবার উদ্দেশ্যে পদচারণা করতেই সম্মুখে শাহালা বানুকে দেখে তার শীতল চোখে তীব্র উৎকণ্ঠা ও ক্রোধের ঝলক ফুটে ওঠে। এক মুহূর্তের জন্য থেমে গিয়ে গুরু গম্ভীরভাবে ধীরে ধীরে শাহালা বানুর দিকে এগিয়ে এসে তার অন্তরঙ্গ বাজখায় কণ্ঠে ডেকে ওঠে, চাচি যান। শেহবাজের গম্ভীর গভীর ও ঝড় তোলানো কণ্ঠস্বর যেন মহলের গুরু কোণে প্রতিধ্বনিত হতে থাকে। এই ভয়ঙ্কর ডাকের শব্দে শাহালা বানু চমকে ওঠে এবং তীব্র উৎকণ্ঠায় নিজেকে সামনে দাঁড়িয়ে যায়। তার চোখ ছুটে যায় শেহবাজের দিকে, যার দৃষ্টির মধ্যে এক অভূতপূর্ব বাজ পাখির মতো ভয়ঙ্কর দৃঢ়তা ছিল। সে অগ্নি দৃষ্টি অনুভব করে শাহালা বানু তৎক্ষণাৎ নতজানু হয়ে পড়ে। শেহবাজ আরো নিকটে গিয়ে তার গম্ভীর অথচ শীতল কণ্ঠে শাহালা বানুকে উদ্দেশ্য করে বলে ওঠে, আপনি এখনো সুস্থ আছেন আমার ফুলের জন্য। আপনাকে আমি শেষবারের মতো কঠোরভাবে নিষেধ করছি আমার ফুলের আশেপাশেও যাওয়া হতে। আর একবার যদি আপনি আমার ফুলের শরীরে স্পর্শ করার দুঃসাহসিকতা দেখান, তবে এই মির্জা নগরের জমিদার আপনাকে ওয়াদা করছে তার সবচেয়ে ভয়ঙ্কর রূপ আপনি দেখবেন। কথাগুলো বলে শেহবাজ আর এক মুহূর্ত বিলম্ব না করে বেড়ে যায় মহলের বাইরে। আর শাহালা বানু ভীত চোখে শেহবাজের প্রস্থান দেখে বলে ওঠে, গত রাতের থেকেও ভয়ঙ্কর রূপ কি আর হতে পারে? ভালোবাসার শব্দটি ক্ষুদ্র অথচ এর প্রভাব সীমাহীন। এই একটি অনুভূতি মানুষের কঠিন অন্তরকে নরম করতে সক্ষম। তার ধ্বংসাত্মক রুদ্রতা কেড়ে নিয়ে সেখানে সৃষ্টি করতে পারে অপ্রত্যাশিত কোমলতা। মির্জানগরের অধিপতির কথাই ধরো, যে ব্যক্তি অন্যায়কারীকে শাস্তি দিতে এক মুহূর্ত দেরি করত না, তার চোখে ক্ষমা ছিল দুর্বলতার প্রতিচ্ছবি। সেই আজ এক নারীর অনুরোধে তার সামনে দাঁড়িয়ে থাকা অপরাধীকে ক্ষমা করে দিল। এ কি হাস্যকর নয়? নাকি এই ভালোবাসার সর্বোচ্চ মহিমা, যে শক্তি তলোয়ারের ধার বদলাতে পারে, যে শক্তি এক নিষ্ঠুর পুরুষের অন্তরেও দয়া জাগাতে পারে, তার চেয়ে অধিক মহৎ আর কি হতে পারে? তাই গর্বের সাথেই বলি, ভালোবাসা দুর্বলতা নয়, ভালোবাসার সেই অপরাজেয় শক্তি যা এক রাজাধিপতিকে তার দম্ভ থেকে নামিয়ে আনতে পারে, যা এক ত্রাস হয়ে ওঠে, পুরুষকে স্নেহশীল করতে পারে। ভালোবাসা তুমি সত্যি অদ্বিতীয়, ভালোবাসা তুমি সত্যি মহান। তুমি আছো নিঃশব্দে অথচ তোমার উপস্থিতি সবচেয়ে প্রবল। তুমি অদৃশ্য অথচ তোমার অস্তিত্ব সবচেয়ে দৃঢ়। তোমার জন্য মানুষ শপথ নেয়, আবার তোমার জন্যই তারা সবকিছু হারানোর সাহস রাখে। তুমি কখনো মায়ের কোমল ছোঁয়া, কখনো বাবার নির্ভরতার হাত, কখনো তুমি প্রেমিকের গভীর দৃষ্টিতে লুকিয়ে থাকা প্রতিশ্রুতি, কখনো প্রিয় বন্ধুর নির্ভরতার বন্ধন। তুমি ভাই বোনের হাসির মাঝে, তুমি সন্তানের মিষ্টি উচ্চারণে। তুমি শুধু আনন্দ নও, তুমি কষ্টের সঙ্গীও। তুমি শুধু পাওয়া নও, তুমি অপেক্ষার নামও। তবু মানুষ তোমার কাছেই ফিরে আসে, তোমার মধ্য স্বস্তি খোঁজে, কারণ তুমি ছাড়া জীবন অপূর্ণ, তুমি ছাড়া সব কিছুই ফাঁকা। তুমি মহান কারণ তুমি মানুষকে নিঃস্বার্থ হতে শেখাও। তুমি ত্যাগের শিক্ষা দাও, তুমি ধৈর্যের পরীক্ষা নাও। তুমি বাঁধন আবার তুমি মুক্তি, তুমি কান্না আবার তুমি হাসি।
ভালোবাসা, তুমি কখনো পুরনো হও না, তুমি কখনো ম্লান হও না, তুমি যুগে যুগে নতুন হয়ে ধরা দাও, নতুন করে হৃদয়ে জাগাও আলো। তুমি মহান কারণ তুমি চিরন্তন। সময় থেমে থাকে না, এগিয়ে যায় বহমান নদীর মতো। দিগন্তে দীপ্তে দিবাকর তার প্রখর কিরণ ছড়িয়ে দণ্ডায়মন সমস্ত জীবগুলির শিরোভাগে যেন এক নীরব অভিভাবক। উঁচু মাটির ঢিলার উপর দাঁড়িয়ে শেহবাজ তার সুচিন্তিত বাজ পাখির দৃষ্টিতে রাজ্যের সীমানা পরখ করছে। প্রতিটি কোণ, প্রতিটি আঙ্গিনা তার তীক্ষ্ণ নজর এড়িয়ে কিছুই যায় না। ঠিক তখনই ইন্দুরের এক কোণে তার দৃষ্টি গিয়ে পড়ে একটি উজ্জ্বল রক্তিম জবা ফুলের কাছে। শেহবাজের মুখের কঠোর রেখাগুলো মুহূর্তেই নরম হয়ে আসে। এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও ঠোঁটের কোণে জন্ম নেয় এক চাপা হাসি। পেছনে হাত বেঁধে ধীর অথচ দৃঢ় পদক্ষেপে সে এগিয়ে আসে। বাতাসে লাল টকটকে জবার পাপড়িগুলো একটু কেঁপে ওঠে, যেন শেহবাজের উপস্থিতিতেই অনুভব করছে। রাজ্যের নির্মম শাসক, যার হাতে উঠেছে তলোয়ার, ছড়িয়েছে মানুষের রক্ত, আজ তার স্পর্শ এসে থামে একটি পলকহীন পত্র মঞ্জুরির উপর। সে শীতল আঙ্গুলে ছুঁয়ে দেখে জবা ফুলটিকে। গভীর মুগ্ধতায় ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে আসে এক নির্ম স্বরের উচ্চারণ। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।